আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তবে শুরু হচ্ছে এসআইআর, শুরু হয়ে গেছে। আজকে 4 তারিখ থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি ভোটার পিছু 2টি করে এনুমারেশন ফর্ম বা ইএফ বিলি করা শুরু করেছেন। এটুকু আপনারা প্রত্যেকে জেনে গেছেন এবং বুঝতে পেরেছেন এসআইআর অবশ্যই হচ্ছে এবং এসআইআর এর নির্দেশিকা অনুযায়ী যে আমাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখন এনুমারেশন ফর্ম যদি ফিল আপ না করি এবং জমা না দিই তাহলে কি হবে? এই রকম আরও অনেক প্রশ্ন নিয়ে আমি আজকে কথা বলবো। তার আগে বলি, বুথ লেভেল অফিসাররা কতদিন পর্যন্ত ফর্ম দেবেন। আজ 4 নভেম্বর 2025 তারিখে বুথ লেভেল অফিসাররা ফর্ম দেওয়া শুরু করেছেন এবং এই প্রক্রিয়া চলবে, অর্থাৎ ফর্ম দেওয়া এবং ফিল আপ করা ফর্ম জমা নেওয়া, এই পুরো প্রক্রিয়াটা চলবে আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে আপনাদেরকে বুথ লেভেল অফিসাররা 2টি করে ফর্ম দেবেন দিচ্ছেন। সেই ফর্ম দুটো উপযুক্ত তথ্য দিয়ে আপনাদেরকে পূরণ করতে হবে। এখন আপনারা যদি এই ফর্ম দুটো না গ্রহণ করেন কিংবা ফিল আপ করে জমা না দেন তবে কি হবে? খুব পরিষ্কার কথা, যদি কোনোভাবে প্রভাবিত হয়ে বা কারো কথা শুনে যদি আপনারা কেউ এসআইআর এর এই দুটো ফর্ম না নেন, অর্থাৎ এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলও অফিসারদের জমা না দেন, তবে আপনাদের নাম 9 ডিসেম্বর 2025 তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম থাকবে না। তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবেই যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় না থাকে এবং চূড়ান্ত ভোটার তালিকাতেও না থাকে পরবর্তীকালে, তাহলে আপনি আর ভোটদান করতে পারবেন না। খুব পরিষ্কার, এটা প্রথম বিষয়। এবং তারপরে কি আসছে, আপনারা ফর্ম পেলেন, কিভাবে ফিল আপ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত বলে রাখি, আপনারা ফর্ম নিয়ে ফর্মটি জেরক্স করবেন। জেরক্স করার পর, কেন জেরক্স করবেন? কারণ আপনারা যখন ফিল আপ করবেন, সেই ফিল আপ করার কালীন যদি কোনো রকম ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে জেরক্স যেটা করবেন, সেই জেরক্স কাগজটিতে বা ফর্মের জেরক্স কপিতে আপনারা প্রথমে লিখবেন। যদি কোনো কিছু ভুল তথ্য হয়ে থাকে বা লেখা ভুল হয়ে থাকে, তাহলে সেটা খুব সুন্দর করে পুনরায় আপনারা সংশোধন করে নিয়ে সেই জেরক্স কপিটি আগে সম্পূর্ণভাবে ফিল আপ করে তারপরে বিএলও অফিসারদের দেওয়া সেই ফর্ম দুটো একটি একটি করে ফিল আপ করবেন। এবার এগুলো তো এলো, তারপরে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু বলছি। এই যে ফিল আপ করে আপনারা সেই ফর্ম কি করবেন, নিজেদের সিগনেচার করতে ভুলবেন না। যারা সিগনেচার করতে পারেন না তারা টিপ ছাপ দেবেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলতে হবে, যদি কেউ বাড়ির বাইরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, অন্য জেলায় থাকেন, তিনি কি করবেন? প্রথমত, যদি তার সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে, তবে তার বাড়ি এসে নিজে ফর্মটি সংগ্রহ করে সুন্দর করে তথ্যগুলো সরবরাহ করে ফর্মটি ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম, কারণ এটি গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে, একান্তই যদি এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই 1 মাস সময়কালের মধ্যে কোনো ব্যক্তি বাড়ি ফিরতে না পারেন, তাহলে তার ক্ষেত্রে করণীয় কী? যদি তার পিতা কিংবা মাতা বা তার কোনো গুরুত্বপূর্ণ যিনি বোঝেন
তিনি যদি বাড়িতে থাকেন তাহলে তিনিও সেই ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে এবং সম্পর্ক উল্লেখ করে সেই ব্যক্তি স্বাক্ষর করে সম্পর্ক উল্লেখ করে কাজটি করতে পারেন। কিংবা আপনি যেখানে আছেন সেখানে অনলাইনে আপনি যখন ওই ফর্ম পাবেন, আজকে থেকে যেহেতু এই ফর্ম অনলাইনে উপলব্ধ নেই কারণ কিছু টেকনিক্যাল এরর হয়েছে, হয়তো ভবিষ্যতে খুব শীঘ্রই অনলাইনে ফর্মটি হয়তো চলে আসবে, আপনারা অনলাইনেও এই ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। এবার বিষয় হচ্ছে কারা ফর্ম ফিল আপ করবেন, কারা করবেন না। পরিষ্কার কথা, যারা ফর্ম হাতে পাবেন, যারা পাবেন ফর্ম, প্রত্যেককে ফিল আপ করে জমা দিতে হবে। বিষয় হচ্ছে কারা পাবেন, যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে তারা প্রত্যেকে পাবেন। যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে নেই তারা পাবেন না। কারো 2012, 2013, 2020, 2005, 2003, 2008 কিংবা 1995 এই বিভিন্ন সময়কালীন বিভিন্ন সময়ে আপনার নাম ছিল কিন্তু এখন নেই, তাহলেও আপনি কি এনুমারেশন ফর্ম পাবেন? না, আপনি ফর্ম পাবেন না। 2025 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনি ফর্ম পাবেন, 2025 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে আপনি ফর্ম পাবেন না। এবার আপনার করণীয় কি? যদি আপনার বয়স 18 বছর কিংবা তার বেশি হয়ে থাকে তাহলে আপনি যে বিএলওরা আপনাদের বাড়ি ফর্ম বিলি করতে যাবেন তাদের নিকট থেকে 6 নম্বর ফর্ম নতুন ভোটার নথিভুক্তকরণের উদ্দেশ্যে সংগ্রহ করে নেবেন, অর্থাৎ চেয়ে নেবেন। সেই ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করে ফিল আপ করে নতুন ভোটার নথিভুক্তকরণের উদ্দেশ্যে জমা দিতে পারবেন। এসআইআরের সঙ্গে সেই কাজটিও চলবে। এখন বিষয় হলো ফর্ম ফিল আপ যখন করব তখন কি কি তথ্য দেব। যদি আপনার নাম শেষ এসআইআর অর্থাৎ এসআইআর 2002 সালের যে ভোটার লিস্ট ছিল, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই বিধানসভা নম্বর, বিধানসভার নাম, পার্ট নম্বর বা অংশ নম্বর, সিরিয়াল নম্বর, আপনার যত সিরিয়ালে নাম ছিল এবং এপিক নম্বরটি কি করতে হবে, আপনাকে লিখতে হবে। তার আগে কি করতে হবে আপনাকে? সবার আগে ফর্মটা দেখবেন। ফর্মটা নিয়ে ফর্মটা একদম উপরের দিকে দেখবেন, বাম দিকে আপনার এপিক নম্বর, আপনার নাম, আপনার ঠিকানা আছে। তারপরে আপনার বর্তমান যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন এবং একটা কিউআর কোড রয়েছে এবং কিউআর কোডের পাশেই দেখবেন আপনার ছবিটা রয়েছে, বর্তমান ভোটার লিস্টে যে ছবি আপনার আছে সেই ছবি আছে। এবার কি করতে হবে, আপনাকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাকে তুলে আপনাকে কি করতে হবে, বর্তমান যে ছবি আছে তার পাশেই যে ঘরটি সরবরাহ করা আছে সেই ঘরে আপনাকে একটি রঙিন পাসপোর্ট ছবি বসাতে হবে। দুটো ফর্মের ক্ষেত্রেই বসাতে হবে। তারপরে কি করতে হবে, আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে, আপনার সমস্ত তথ্য সংগ্রহ যেমন করছেন তেমনি 2025 সালের ভোটার লিস্টে যে তালিকায় আপনার যে অংশে আপনার নাম আছে, যে পাতায়, সেই পাতাটি আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর সেই তথ্য সব কিছু দিতে হবে, আপনার নাম, আপনার যে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর, আপনার পিতার বর্তমান নাম অর্থাৎ আপনার পিতার আগে নাম যদি কোনো সংশোধন, আগে হয়তো অন্য নাম ছিল এখন সংশোধন করেছেন, বর্তমানে যে নামটা আছে আপনার পিতার সেই নাম দিতে হবে। আপনার পিতার বর্তমানে যে
ভোটার এপিক নম্বর রয়েছে, অর্থাৎ আগে আপনার পিতার হয়তো WB দিয়ে কোনো এপিক নাম্বার ছিল কিংবা অন্য কিছু দিয়েছিল, কিন্তু এখন কোনো সংশোধনের কারণে হয়তো এপিক নম্বরটি পাল্টে গেছে, আপনাকে বর্তমানে সেই এপিক নম্বরটি লিখতে হবে এবং তারপরে আপনার সাথে সম্পর্ক লিখতে হবে। আপনার মায়ের ক্ষেত্রেও তাই, সেই একই বিষয়, সেখানেও আপনাকে কি করতে হবে, আপনার মায়ের নাম, তারপরে মায়ের সেই বর্তমান 2025 সালের ভোটার তালিকায় তার যে এপিক নম্বর রয়েছে সেটি এবং সম্পর্ক। এবং আপনি যদি পুরুষ হন, আপনার যদি স্ত্রী থাকে, আপনার স্ত্রীর নাম ওই যে জায়গা আপনাকে দেওয়া হয়েছে সেখানে লিখতে হবে এবং আপনার স্ত্রীর যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটাও লিখতে হবে। এই সমস্ত কিছু লিখতে হবে ইংরেজি বড় হরফে। আপনাকে ক্যাপিটাল লেটার, ইংরেজি বড় হাতের অক্ষর বা বড় হরফ ব্যবহার করতে হবে। আপনি লিখলেন, এবার কি করতে হবে, আপনাকে আপনার যে তথ্য 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আছে সেটি ওই ফর্মের বাম দিকের অংশে সমস্তটাই লিখতে হবে। তখনকার বিধানসভা নাম, বিধানসভার নম্বর, পার্ট নম্বর বা অংশ নম্বর এবং তখনকার সিরিয়াল নম্বর, এপিক নম্বর, আপনার নাম, তখন যা নাম ছিল, হতে পারে আপনি পরবর্তীকালে নাম সংশোধন করেছেন, কিন্তু তখন যা ছিল সেটাই লিখবেন, যা আছে তাই, এবং সমস্ত বিষয়গুলো যা যা আছে সেগুলো সুন্দর করে সরবরাহ করবেন। এবার যদি আপনার নাম না থেকে থাকে, তাহলে আপনার বাবার নাম আছে অথবা আপনার মায়ের নাম আছে, কিংবা আপনার ঠাকুরদা, ঠাকুরমা, অর্থাৎ দাদা, দাদি, যে নিকট আত্মীয়ের নাম রয়েছে, আপনি যে আত্মীয়ের তথ্য দেবেন সেই আত্মীয়ের তথ্য নিয়ে ওই ফর্মের নিচের দিকের ডান দিকের অংশে আপনাকে তথ্যটা দিতে হবে। আত্মীয়ের নাম, সম্পর্ক আপনার সাথে তার, এবং তখনকার তার এপিক নম্বর, সেই সময়ে এপিক নম্বর যা ছিল, সমস্ত কিছু তথ্য দিতে হবে। আপনি লিখলেন, এই সমস্ত তথ্য লেখার পর আপনাকে নিচে অবশ্যই একটা সিগনেচার করতে হবে। দুটো ফর্মেই দুটো সিগনেচার, যিনি বিএলও আছেন তিনিও সিগনেচার করবেন এবং আপনাকে একটি ফর্ম ফেরত দেবেন আর একটি ফর্ম তিনি নিয়ে যাবেন। এইভাবে করবেন। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা ছিল, তাদের নিজে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না, কিংবা যাদের পিতামাতার ভোটার লিস্টে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের পিতামাতার বা নিকটাত্মীয়ের যাদের নাম ছিল, তাদেরও কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। তারা এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, শুধু ফর্মটাই জমা দেবেন। এবার আপনার যদি কোনো মেয়ে থাকে, আপনার ছেলের কাজ তো হলো, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অন্য জায়গায়, অন্য গ্রামে, অন্য থানায় বা অন্য ব্লকে কিংবা অন্য জেলায়, এমনকি অন্য রাজ্যে, সেক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রেও আপনার বর্তমান যে ভোটার লিস্ট 2025 সালের আছে সেটা দেওয়ার দরকার নেই। আপনার মেয়ের 2025 সালে যেখানে ভোট আছে সেইখানকার তথ্য এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার যেখানে নাম ছিল সেই পাতাটির জেরক্স, সেই পাতাটি তুলে আপনি আপনার মেয়ে বা কন্যার কাছে পাঠিয়ে দেবেন। তিনি কি করবেন, এই তথ্য সেখানে সরবরাহ করবেন। এ হলো বিষয়। এবার যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, যার পিতামাতারও 2002 সালের ভোটার লিস্টে কোনো নাম নেই, বা তার কোনো আত্মীয়ের 2002 সালের ভোটার লিস্টের কোনো নাম নেই, কিন্তু তাদের জন্ম একটা নির্দিষ্ট সময় পর, সেটা ওই ফর্মে উল্লেখ করা আছে, ফর্মের উল্টো দিকে আপনারা দেখতে পাবেন সেগুলো। তখন কি করতে হবে আপনাদের, ওই যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে 12 দফা বা যে সংখ্যক ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলোর
ন্যূনতম একটি, কোনো কোনো ক্ষেত্রে যদি আধার কার্ড কেবলমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গৃহীত হয়ে থাকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এবং ইলেকশন কমিশনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড ছাড়াও একটি বৈধ ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টগুলোর নাম আছে অনেক, আপনাদের ওই ইনুমারেশন ফর্মের উল্টো দিকে পেয়ে যাবেন, সেগুলো আপনারা নিলেন এবং সেগুলো দিলেন। এ হলো বিষয়। এখন এই সমস্ত কিছু করার পরে আপনারা দেখবেন আপনাদের নাম উঠবে কোথায়? খসড়া ভোটার তালিকায়। এবার যাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না, তারা কি করবেন? তারা আগে চেক করবেন আপনাদের নাম 9 ডিসেম্বর 2025 তারিখের খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হবে তাতে যদি আপনাদের নাম না থাকে, তাহলে আপনাদের নামে নোটিশ আসতে পারে বাড়িতে। সেই নোটিশের নির্দেশ অনুযায়ী যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে বা আপনার বৈধ প্রমাণপত্র যেগুলো রয়েছে, আপনার ভারতীয় নাগরিক এবং বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হিসেবে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে আপনাকে সেগুলো প্রমাণ করতে হবে, বোঝাতে হবে আপনি বৈধভাবে নাম নথিভুক্ত করেছিলেন। এই একটা বিষয়। তাহলে এখন আপনাদের ডকুমেন্ট ফর্মের সাথে জমা দিতে হচ্ছে না। এবার অন্য যে প্রশ্নগুলো আসতে পারে, আমাদের নাম আগে একরকম ছিল, এখন অন্য রকম নাম, আমরা কি করব? খুব স্পষ্ট কথা হলো, বর্তমানে আপনার নাম যা আছে, বর্তমানে 2025 সালের ভোটার লিস্টে আপনার নাম যা আছে সেটি এনুমারেশন ফর্মের উপরের অংশে লিখতে হবে, সমস্ত তথ্য, বর্তমানের তথ্য। এবং আপনার আগে যা নাম ছিল, যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে এবং তখন হয়তো অন্য নাম ছিল, তাহলে সেই অন্য যা ছিল তাই আপনাকে 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী আপনাকে লিখতে হবে, কোনো কিছু পাল্টানো যাবে না। এখন এই কাজ করার সময় ক্ষেত্রে যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম আসে ভালো, যদি আপনার নাম না আসে কোনো কারণে, তাহলে আপনার কাছে নোটিশ আসবে, সেই নোটিশ অনুযায়ী আপনাকে প্রমাণপত্র যেগুলো চাওয়া হবে সেগুলো দিতে হবে। এ হলো বিষয়। তাহলে তাদের কোনো ওইভাবে ডকুমেন্ট এখন লাগছে না ফর্মের সঙ্গে। আর অনেকে মনে করবেন ছবি কি দিতেই হবে, যে 2 কপি করে ছবি দিতে হবে, ছবি কি দিতেই হবে? হ্যাঁ, ছবি দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনার ভোটার যে কার্ডটি রয়েছে তাতে অতীতের একটি ফটো রয়েছে, হয়তো আপনার বয়সের সাথে সাথে সেই ফটো এখন অনেক বেশি আপনার যুবা বয়সের, ফলে আপনার চেহারার সাথে অনেক মিল নেই। তার জন্য আপনাকে কি করতে হবে, এই নতুন যে ফটোটি দিলেন এই অনুযায়ী আপনি আবার একটি নতুন ভোটার কার্ড পাবেন। তাহলে এটাও একটা ভালো দিক, আপনি একটি নতুন ভোটার কার্ড পাচ্ছেন। সেই জন্যই আরও ফটো দিতেই হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটি বলে রাখি, এনুমারেশন ফর্মে আধার নম্বর চাওয়া হয়েছে, তবে বলে দেওয়া হয়েছে ঐচ্ছিক, আপনার ইচ্ছে হলে আধার নম্বরটি দিতেও পারেন, নাও পারেন। এছাড়া আরও যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে, যে আশঙ্কাগুলো রয়েছে, যে ভয়গুলো রয়েছে, আতঙ্কগুলো রয়েছে, ওগুলো দূরে সরিয়ে দিন। সহজ মনে সহজভাবে ফর্মটা গ্রহণ করুন। ফর্ম গ্রহণ করে যা তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলো সব সরবরাহ করুন এবং তথ্য সরবরাহ করে আপনি ফর্মটা উপযুক্ত জায়গায় বিএলও যিনি দিতে যাবেন, তিনিও যেহেতু জমা নেবেন, তার হাতে জমা দিন। অযথা দুশ্চিন্তা করবেন না, গুজব রটিয়ে লাভ নেই। গুজব থেকে দূরে থাকুন, আজে বাজে আলোচনা থেকে দূরে থাকুন, কাজকর্ম যেগুলো বলা হচ্ছে সেগুলো করুন, তাতে আপনি সুরক্ষিত থাকবেন। আশা করি আপনার সমস্যা হবে না।
এবার যাদের ডকুমেন্ট হয়তো আগে ভোট ছিল কিন্তু এখন অন্য জায়গায়, আগে এক জায়গায় ছিল অন্য জেলায়, এবং তিনি বিয়ে হয়ে অন্য জেলায় চলে গেছেন। এবার কি হয়েছে, তিনি ভারতীয়। এবার কি হয়েছে, তিনি যেহেতু আগে যে জেলায় ছিলেন সেখানে 2002 সালের ভোটার লিস্টে তার নাম আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যেহেতু তিনি সেখানে আর থাকেননি, পরবর্তীকালে তার নামটি এক্সক্লুডেড হয়ে গেছে বা কেটে গেছে, এবং তিনি অন্য আরেক জায়গায় নতুনভাবে নাম তুলেছেন। তাহলে তার কি হবে, নতুনভাবে যেহেতু নাম তুলেছেন এবং তার এই নতুনভাবে যেখানে নাম তুলেছেন সেখানে তার আর 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। এখন তার নাম, তার বাবার নাম এদিক ওদিক মিসম্যাচ হয়ে গেছে, হয়তো ভুল আছে। সেক্ষেত্রে তিনি কি করবেন? আমি যতটুকু বুঝি, আমার ব্যক্তিগত মতামত, এটা চূড়ান্ত নয়, আইন সিদ্ধও নয়, ব্যক্তিগত মতামত। এই ব্যক্তিগত মতামত ভুল হলে ক্ষমাপ্রার্থী। আপনাদের মনোপুত হলে আপনারা ব্যবহার করবেন, মনোপুত না হলে ব্যবহার করবেন না। আমার ব্যক্তিগত মতামত, আপনারা বর্তমানে যেখানকার আপনি ভোটার, সেইখানকার তথ্য সঠিকভাবে দিন এবং সেই তথ্য দিয়ে উপযুক্ত যে ডকুমেন্টসগুলো আপনার আছে সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখুন, এবং যদি আপনার কাছে কোনো নোটিশ আসে তাহলে আপনি সেই তথ্য প্রমাণ দিয়ে আপনি বোঝাবেন যে আপনি ভারতীয় এবং আপনি বৈধভাবেই নাম নথিভুক্ত করেছেন। আধিকারিকরা বুঝবেন, দেখবেন এবং পরবর্তীতে আপনার সাথে যা প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো হয়তো আপনার কাছে চাইবে, আপনি সরবরাহ করবেন। এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে অযথা দুশ্চিন্তা, আতঙ্ক এই সমস্ত সৃষ্টি না করে, না তৈরি করে, না ভেবে আপনারা সহজভাবে আগে ফর্মগুলো পূরণ করুন, কাজ করুন এবং সেই অনুযায়ী সেগুলো জমা দিন। চেষ্টা করুন নিজেকে সুরক্ষিত রাখতে। কোনো গুজব, আতঙ্ক, দুশ্চিন্তা, হতাশা বা প্ররোচনা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবার দরকার নেই। সহজ শান্তভাবে কাজটা করুন, অংশগ্রহণ করুন। যারা অবৈধ ভোটার তাদের সমস্যা হবে, যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, যারা শিফটেড, এখানেও নাম আছে, এক জায়গায় নাম আছে, অর্থাৎ দু জায়গায় নাম আছে, যাদের এক জায়গার নাম কেটে যাবে, আরও যাদের উপযুক্ত নথিপত্র নেই তাদের হয়তো সমস্যা হবে। তারপরে উপযুক্ত নথিপত্র যেগুলো কমিশন চেয়েছে সেইগুলো আছে, তার যদি কমিশনের কাছে অসন্তুষ্টি থাকে তার জন্য ন্যায়ালয় রয়েছে, এবং আপনি দুশ্চিন্তা না করে কমিশন যে পদক্ষেপগুলো করার জন্য যে সুযোগগুলো একজন ভোটারকে সরবরাহ করেছে বিভিন্ন ধাপে, সেইগুলোর মধ্য দিয়ে আগে যান। তারপরেও আপনি যদি অসন্তুষ্ট হন, আপনার জন্য অবশ্যই ন্যায়ালয় রয়েছে। তাই সামগ্রিকভাবে দুশ্চিন্তা, হতাশা, বিভিন্ন কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে এগুলোতে অংশগ্রহণ করুন। আমরা চেষ্টা করব সার্বিকভাবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ করতে। এখন ফর্ম ফিল আপ করা আরেকটি বিষয়। ফর্ম ফিল আপের জন্য যে কোথায় কোথায় কী লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সেগুলো ফর্ম দেখিয়ে আরেকটা নয় ভিডিও আমরা দেখব, আমি আরেকটা নয় ভিডিও করে দেব, সেখানে আপনারা দেখে সেই অনুযায়ী আপনারা ফর্মগুলো ফিল আপ করতে পারবেন ধরে ধরে, তাতে আপনাদের সুবিধা হবে। তো এই
কথাগুলো বলার ছিল সেগুলো বললাম। যদি আপনাদের মনে হয় আরও কিছু প্রশ্ন আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনারা প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব উপযুক্ত উত্তর দেওয়া। ধন্যবাদ।